নমস্কার, কল্পকথা চ্যানেলে সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প, শ্রেয়সীর জীবনের এক টুকরো সময়। গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। শ্রেয়সীর জীবনের এক টুকরো সময়। বর্ষাকালের অবিরাম বৃষ্টি ঝরার দিনে শ্রেয়সী একা দোতলার বারান্দায় বসে। স্বামী সমীরণ অফিসে বেরিয়ে গেছেন। বিদ্বান, বিত্তশালী এবং অর্থবান সুদর্শন স্বামীর জীবনের মধ্যাহ্নের খুব যত্নের বসে। আজ শ্রেয়সীকে সমীরণ যেন চোখে হারায়। জীবনের প্রথম যৌবনে শ্রেয়সীকে সমীরণের হঠাৎ ভালো লেগেছিল। ভালোবেসেছিল কি না শ্রেয়সীর সেটা জানা ছিল না। অনেকগুলো বসন্ত কাটিয়ে তারপর সে শ্রেয়সীকে বিয়ে করেছিল। কষ্টি পাথরে যাচাই করে তবে সমীরণ শ্রেয়সীকে ঘরণী হিসেবে তার জীবনে ঠাঁই দিয়েছিল। আজ শ্রেয়সী তার নিজের মধ্যে থাকা আমিটাকে প্রশ্ন করে না সমীরণ তাকে ভালোবাসে কিনা। শ্রেয়সীকে বিয়ে করে সমীরণ নিজের মনে সেদিন উপলব্ধি করেছিল, কুশ্রী দেখতে একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা হয়তো বৃথা হয়ে গেল। তাই তাদের সংসার জীবনের শুরুটা ছিল সমীরণের ছন্নছাড়া জীবন। কিছুদিন যেতে না যেতেই সমীরণ এবং শ্রেয়সীর জীবনে আসে তাদের একমাত্র সন্তান চিত্ররূপ। শ্রেয়সীর জীবনে চিত্ররূপ আসার পর তার জীবনের গতিধারাটাই বদলে যায়। ছোট্ট চিত্ররূপকে নিয়ে শ্রেয়সীর ব্যস্ততা তো ছিলই, তারপর তার স্কুলে ভর্তি হওয়ার পর শ্রেয়সী তার জীবনের চাওয়া পাওয়া এবং শখ আহ্লাদ সবই ভুলে যায়। সমীরণের প্রেম আর ভালোবাসা তার কাছে একদম ফিকে হয়ে যায়। সে ভালোবাসাটাকে গুরুত্ব দিতে নারাজ ছিল। তখন তার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে ওঠে চিত্ররূপকে মানুষের মতো মানুষ করতে হবে। হয়েছেও তাই। চিত্ররূপ আজ সরকারি অফিসের উচ্চ পদস্থ অফিসার। এখন সমীরণের মধ্যে চৈতন্যোদয় হয়েছে। সে মনে করে চিত্ররূপকে এত দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার পিছনে যদি কারো অবদান থাকে সেটা হচ্ছে শ্রেয়সীর। এই জন্য সমীরণ খুব খুশি। সমীরণ এবং শ্রেয়সীর বৈবাহিক জীবনের শুরুতে শ্রেয়সীকে যথেষ্ট অবহেলা করেছিল সমীরণ। সেই অনুশোচনা থেকে আজ সমীরণ বেরিয়ে আসতে চাইছে। তাই আজ হয়তো তার এই কৃত্রিম ভালোবাসার কৃতজ্ঞতা এইভাবে প্রকাশ করতে চাইছে। কিন্তু শ্রেয়সীর প্রেম একমাত্র সমীরণের প্রতি। সেই অনুভূতি সে সমীরণের কাছে কোনো দিন প্রকাশ করেনি। আসলে তার অনুভূতিটা সে প্রকাশ করতে চায়নি। সে মনে করে মুখে বলে ভালোবাসার প্রকাশ ঠিক আধিক্যতা ছাড়া আর কিছু নয়। ঝমঝমিয়ে বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে শ্রেয়সী চমকে ওঠে। শ্রেয়সী রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। অনেক দিন পরে তার বৈভবের কথা মনে পড়ে। বৈভবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল দৈবক্রমে। শ্রেয়সী পারিবারিক একটা অনুষ্ঠানের জন্য যোগ দিতে তার আত্মীয় বাড়িতে উপস্থিত ছিল। বৈভব এবং শ্রেয়সী দুজনের কাছেই অচেনা ছিল। শ্রেয়সী তার মাস্তুতো বৌদির সঙ্গে সেদিন বৈভবদের বাড়িতে গিয়েছিল। বৌদির ছেলে মেয়েদের শরীর খারাপ হলেই বৌদি বৈভবের কাছে ওষুধ আনতে যেতেন। সেদিন বৌদির মেয়ে বুবলির একটু ঠান্ডা লেগে শরীর খারাপ হয়েছিল, তাই বৈভবের চেম্বারে যাওয়া। শ্রেয়সীকে দেখে প্রথম দর্শনে বৈভবের ভালো লেগেছিল, তবে সেটা অস্পষ্ট। বৈভব ইংরেজিতে অনার্স গ্র্যাজুয়েট ছিল। মনে সুপ্ত বাসনা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু সেই সময় সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চান্স না পাওয়ার জন্য
তার সে স্বপ্ন বাস্তবে রূপায়িত হয়নি। তাই সে পরে হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার জন্য BHMS ডিগ্রি কমপ্লিট করে এবং বাড়িতে চেম্বারও করেছিল। তবে মেধাবী ছাত্র হিসেবে বৈভবের মনে মনে গভীর দুঃখ ছিল জয়েন্টে চান্স না পাওয়ার জন্য। পরে অবশ্যই নম্বরের ভিত্তিতে সে হোমিওপ্যাথিক কলেজে চান্স পেয়েছিল। বৈভবের চেম্বারের সঙ্গে একটা ছোট্ট বারান্দা যুক্ত ছিল। তার অবসরের সময় কাটত সেই বারান্দায়। শ্যামা, তন্নি, শ্রেয়সী যখন চঞ্চলা হরিণীর মতো দৌড়ে বেড়াতো, তাকে দেখে তখন বৈভবের তরুণ তাজা মনে অনেক প্রেম জাগত। চঞ্চলা হরিণীকে দেখে তার দুটি চোখ সেই তৃষ্ণা মেটাত। যখন চেম্বারে রুগীরা আনাগোনা বন্ধ থাকত, সেই ফাঁকে চোখে একরাশ স্বপ্ন বুনতে বসত সে তার সেই ভালোবাসার ছোট্ট বারান্দায়। তখন তার মনে কিঞ্চিৎ আনন্দ আর স্বপ্ন বুনবার জন্য সঙ্গী হতো 6 ইঞ্চির ছোট্ট রেডিও এবং তার প্রাণের থেকে প্রিয় ছিল একটি সেতার। চেম্বার আর বারান্দার মধ্যে তার একমাত্র জগৎ ছিল ওই ছোট্ট রেডিও এবং সেতারটি। বৈভবদের বারান্দা থেকে নদীর রূপের উচ্ছলতা দেখতে তার বেশ ভালো লাগতো। বৈভবের বাড়িটা ছিল ঠিক সুবর্ণরেখা নদীর কাছেই। ভরা বর্ষায় সুবর্ণরেখা যেন তার ঝরে পড়া যৌবনের অহংকার দেখাতো। নদীর সেই উপচে পড়া রূপ সে যেন মোহিত হয়ে উপভোগ করত। সুবর্ণরেখার সেই উদ্দাম ঢেউয়ে কলকল প্রতিধ্বনিতে বৈভব নিজেকে আরও বেশি শান্ত রাখত। আর শ্রেয়সী সুবর্ণরেখার পাড়ে তার সমবয়সীদের সঙ্গে বিরামহীন বৃষ্টি ধারার মধ্যে উন্মত্ত চপলা হুটোপাটি আর দৌড়ঝাঁপের মধ্যে সে যেন তখন বৈভবের দৃষ্টিতে কোনো এক অপরিচিতা রহস্যময়ী। তখন তার মনে হতো ওই রহস্যময়ী যেন তার ধরাছোঁয়ার বাইরে। সে যেন তাকে চোখের সামনে দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারলেও তাকে যেন পাওয়ার অযোগ্য। সেদিন দুপুরের পর থেকে বৈভবের মনটা বেশ হতাশায় ভারাক্রান্ত হয়। একে তার নিজের শরীরখানা তো নিজেরই বহন করবার ক্ষমতা রাখে না, তার সঙ্গে যুক্ত হয় অবসাদগ্রস্ত মন। শরীরের পঙ্গুত্ব কপাল বলে মেনে নিলেও কোনো সাংস্কৃতিক মনস্ক এক শিক্ষিত মানুষ তো মনটাকে কপাল বলে মানতে পারে না। সেদিন সন্ধ্যে থেকেই অঝরে বৃষ্টি ঝরে পড়ছে। অবিরাম বৃষ্টি ঝরার শব্দের মধ্যেও বৈভবের সেতারের ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছিল। এক নাগাড়ে মেঘমল্লার বাজাচ্ছে। ওই রাগের ধ্বনির সঙ্গে বৈভব জননী খুবই পরিচিত। কিছুতেই থামতে চাইছে না। অমানিসা রাত্রিতে বৈভব একা জেগে নেই, আর একজনও নিদ্রাহীন অবস্থায় রয়েছেন। তিনি হলেন বৈভবের অন্তরাত্মা, গর্ভধারিণী। বৈভব তার মাকে অন্তরাত্মা বলে সম্বোধন করত। তিনি বুঝে উঠতে পারছেন না তার অক্ষম আত্মজের কি হলো। বৈভব যেদিন চিত্ত চঞ্চল এবং বিষণ্ণ থাকত, সেদিন সে গভীর রাত্রিরে সেতার বাজাত। সেটাতে বৈভব জননী অবগত ছিলেন। একসময় সেতারের ধ্বনি স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় বৈভব জননী নিদ্রাচ্ছন্ন ছিলেন। তিনি রোজ ভোর 5টায় ঘুম থেকে উঠতেন। প্রথমেই তিনি তার ছেলের ঘরে যেতেন। ছেলের প্রাত্যহিক পরিচর্যা করে চেম্বারে তাকে বসিয়ে দিয়ে তবেই তিনি ছুটি পেতেন। প্রতিদিনের মতো সেদিনও ব্যতিক্রম হয়নি। ঠিক সময়ে 10 ফুট বাই 12 ফুটের ঘরে তিনি উপস্থিত হয়েছিলেন। বৈভবের জন্য ওই রুম লাগোয়া ওয়াশরুম থেকে সব রকমের ব্যবস্থা ছিল। বৈভবের যত্ন নেওয়ার জন্য সর্বক্ষণের একজন সেবক থাকলেও বৈভব জননী কিন্তু নিজের হাতেই সন্তানের সেবা করতে ভালোবাসতেন। গোড়া আস্তিক ব্রাহ্মণীর ধারণা ছিল ঠাকুরের সেবায় কোনো ত্রুটি থাকায় ভগবান তাকে তার সন্তানের দিক থেকে শাস্তি প্রদান করেছেন।
তাই তিনি অক্ষম সন্তানের সেবাকে ভগবানের সেবা করছেন ভেবে তিনি বেশ তৃপ্তিও পেতেন। বৈভব কলকাতায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে BHMS পড়াকালীনও সুস্থ সবল ছিল। পাশ করবার পর 1 বছরের ইন্টার্নশিপ করার সময় হঠাৎ আস্তে আস্তে করে 2 পায়ের সমস্যা দেখা দিয়েছিল। কিছুদিন পর একদম চলার ক্ষমতা হারিয়ে ফেলে। বৈভব চেয়ারে বসে থাকলেও যে কোনো মানুষ চমকে উঠত, ঠিক যেন বলিষ্ঠ সক্ষম সুদর্শন যুবক বসে আছে। শ্রেয়সীরও ভুল হয়েছিল। 2-একটা কথা বলার পর বৈভব তার বৌদির সম্মুখে শ্যামলা শ্রেয়সীকে মায়াবী বলে নতুন নামকরণে ডাকে। আকার ইঙ্গিতে বোঝায় শ্রেয়সী তার কাছে মায়াবী। শ্রেয়সী বুঝেছিল বৈভব তাকে কি বোঝাতে চাইছে, তবে সে খুব একটা গুরুত্ব দেয়নি সেদিন। বৈভব জননী প্রথমে ছেলের ঘরে ঢুকে ছেলের গায়ে হাত দিয়ে আদরে চাপা স্বরে ছেলেকে ডাকেন। প্রথমে গায়ে হাত দিয়ে তিনি কিছু বুঝতে পারেননি। দ্বিতীয়বার বৈভবের শরীর থেকে চাদর সরিয়ে দেখতে পান একখানা কাগজ। দুমড়ানো মোচড়ানো কাগজখানা তিনি হাতে তুলে নেন। একটি চিঠি লেখা। প্রিয় জননী আমার, আমার প্রিয় অন্তরাত্মা, আমায় ভুল বোঝো না। আমি চাই তোমাকে ছেড়ে যখন আমি পাড়ি দেব অনেক দূরে, 1 বিন্দু অশ্রু কণা যেন না ঝরে বহু প্রতীক্ষিত তোমার ওই 2টি চোখে। 2টি জল ভরা আঁখি নিয়ে আকুল প্রার্থনা করতে বারে বারে তোমার অক্ষম অসহায় সন্তানের জন্য ভগবানের নিষ্ঠুর দ্বারে। আমি বুঝতাম তোমার যত প্রার্থনা সবই আমার জন্য, তোমার সন্তানের সুস্থতা। কিন্তু তোমার কৃপণ দেবতা তোমাকে মুক্ত হস্তে দান দিতে ছিলেন কুণ্ঠিত, আর তুমি অবুঝের মতো ঝরিয়েছ তোমার নয়নের যত অশ্রুকণা, সম্পূর্ণ নিঃশেষ করে ফেলেছ নিজেকে। তাই আমি প্রতিশ্রুতি নিতাম আদায় করে তোমার কাছে বারে বারে। তুমিও তোমার মধু মাখা হাসি দিয়ে চোখ 2টি মুছে নিতে, তোমার স্নেহ মাখা আদরের স্পর্শ বুলিয়ে দিতে আমার সারা শরীরে, আর ঠিক পর মুহূর্তে নিজেই হয়ে যেতে শান্ত স্নিগ্ধ ধীর। তুমি আমাকে বোঝাতে তোমার সন্তানের পঙ্গুত্ব রূপ যেন তোমার ভগবান পাঠিয়েছেন তোমাকে পরীক্ষার জন্য। আরও বোঝাতে, দেখিস বাবা, একদিন তুই হেঁটে বেড়াবি সুস্থ হয়ে আমার চোখের সামনে। আমি হেসে তোমার কোলে মাথা রেখে বলতাম, তোমার ভগবানের কি তোমাকে পরীক্ষার জন্য বেছে নিতে হলো আমার শরীরটাকে? তুমি ছল ছল চোখে আমার মাথায় তোমার মমতার হাত বুলিয়ে সস্নেহে বলতে, ভগবান সম্পর্কে বাবা বলতে নেই এমন কথা। আমাদের মতো পাপী তাপী মানুষদের তো ভরসা রাখতে হয় ওনার বিচারের উপর। উনার কাছে আমার প্রার্থনা একটাই, উনি যেন আমায় দেন রেহাই পুত্রশোক হতে। আর তোমার কথাগুলো শুনে আমি ফেটে পড়তাম অট্ট হাসিতে। উল্টে প্রশ্ন করতাম, মা, তোমার অবিদ্য মানে তোমার জগদীশ্বর বুঝি লিপ্ত হবেন আমার যত্নে? তখন ভগবানের অজস্র বাণী ঝরত তোমার মুখে আমার হতাশ মনটাকে মুক্ত করতে। আমিও যেন কেমন শান্ত হয়ে যেতাম তোমার এক চোখা ভগবানের বাণী শুনে। আজ আমি বলছি, তোমার ভগবান মা আমাকে আমার সব সুখ থেকে করেছে বঞ্চিত। আমার শরীরের মধ্যে শুধু রয়েছে না পাওয়ার ব্যথাগুলোই। তাই আমি চললাম তোমার ঈশ্বরের কাছে জবাব চাইতে।
আমার না পাওয়ার হিসেব চোকাতে। তারপর অধীর আগ্রহে আমি থাকব দাঁড়িয়ে তোমার ভগবানের দ্বারে, তোমারই জন্য প্রতীক্ষায়, বরণ ডালা হাতে, তোমায় স্বাগত জানাতে। আর একজনের জন্য আমি আর তুমি থাকব প্রতীক্ষায় রত, সে আমার মানসী। দেখো, আমাদের তিনজনের মিলন হবে তোমার পরম সত্যার দেবলোকে। ইতি তোমার দুঃখ প্রদানকারী অসহায় অক্ষম সন্তান। বৈভবজননী চিঠিখানা পড়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তারপর বৈভবকে আর ডাকেননি। বৈভবের শেষ কথাটি তিনি রেখেছিলেন। না, তার চোখ থেকে এক ফোঁটাও অশ্রুবারি সেদিন ঝরেনি। শরীরের যন্ত্রণার জন্য বৈভবকে রোজ রাত্রে ঘুমের ওষুধ খেতে হতো। সেদিন মাত্রাতিরিক্ত ডোজ নিয়ে সে চিরজীবনের জন্য শান্তির ঘুমে চলে গিয়েছিল। শরীর এবং মন কোনোটাই ভালো ছিল না। শরীরে অল্প তাপমাত্রাও ছিল। সেদিন বৈভব জননীর মনে কি হয়েছিল তা কেউ অনুমান করতে পারেনি। প্রায় সারা দিন পাহারারত অবস্থায় বৈভবের দেহটা নিজেদের মন্দির চাতালে শুইয়ে রেখেছিলেন। শ্রেয়সীও কিন্তু গিয়েছিল। শান্ত স্নিগ্ধ চির নিদ্রিত মুখটা দেখে শ্রেয়সীর মনে একটু হয়তো খারাপ লেগেছিল। আর বৈভব জননী নিজেদের সংস্কারের বাইরে গিয়ে সেদিন ছেলেকে বরের সাজে সাজিয়ে চিতায় তুলেছিলেন। শোকবিহল সময়কালেও জ্ঞাতিদের মধ্যে কানাঘুষো ঠিকই ছিল। কেউ কিন্তু শোকাতুর জননীর সামনে মুখ খুলতে সাহস পায়নি। তার সম্পূর্ণ দেহ ছাই হওয়া পর্যন্ত একভাবে তিনি ঠায় দাঁড়িয়েছিলেন। চিতা জ্বলছিল সুবর্ণরেখার তীরে। শ্রেয়সীও একটা গাছ আঁকড়ে তুমুল বৃষ্টির মধ্যে দূরে একা দাঁড়িয়েছিল। অঝোর বৃষ্টিধারার মধ্যে বৈভবের চিতা কিন্তু দাউ দাউ করে জ্বলছিল। পরদিন বৈভব জননী গভীর শোকাহতের মধ্যে শ্রেয়সীকে ডেকেছিলেন এবং শ্রেয়সীও তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তিনি তখন তার দুটি বাহু ধরে শ্রেয়সীকে জড়িয়ে তার মস্তিষ্কে একটি চুম্বন করেছিলেন। ছেলেকে চিরকালের জন্য বিদায়ের পর সেদিন প্রথম শ্রেয়সীকে ধরে বাক শক্তিহীন অবস্থায় উচ্চ স্বরে কেঁদেছিলেন। শ্রেয়সী বৈভব জননীকে সান্ত্বনা বাক্য জানালেও তার চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা অশ্রুবারি ঝরেনি। আজ এতদিন পরে সেদিনের সেই দৃশ্য মনে করে বৃষ্টি মুখর দিনে সে মনে মনে ভাবছে, বৈভব পঙ্গু হলেও ভালোবাসার অধিকার তো সবার আছে। প্রেম নিবেদন তো যে কেউ করতে পারে, সেটা তো লাগামহীন ইচ্ছে। গ্রহণ করা তার উল্টো দিকের মানুষটার উপর নির্ভর করে। চিন্তাশীল অবস্থায় বৈভবের জন্য অবলীলায় শ্রেয়সীর চোখ থেকে দুফোঁটা অশ্রুবারি ঝরে পড়ে।